প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী স্ক্যাপস। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে বিশেষ টক শো সংবাদ প্রতিদিন। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আমার না একটা কথা মাথায় কাজ করতেছে। কি কথা মাথায় কাজ করছে না? এই যে এটা তো আপনার এই যে ছেলের বাড়ি হওয়া সত্ত্বেও আপনার সাথে কেমন ব্যবহার করে, এরা না আমি মেনে নিতে পারছি। এই ঘটনা এই শহরে অহরহ। না, আমগো গ্রামে এরকম ঘটনা ঘটে, কিন্তু গ্রামের মানুষ তো অশিক্ষিত, আপনার ছেলে তো শিক্ষিত। আচ্ছা, মানে আপনাকে একটু শান্তি মতো কথা বলতে পারি, মানে অন্তত তোমার মুখ থেকে শুনতে পারি না। তুমি কি বলবে সেটা আমার জানা আছে। বাবা মার সামনে কখনো উঁচু গলায় বড় গলায় কথা বলে দেখেছো তুমি? জুলি, একটা কথা বলি, বড় গলায় কথা বলার মধ্যে কোনো বিরক্ত নেই, এটাকে জাস্ট জ্ঞান। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। জুলাই বিপ্লবের 4 মাস পূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে আগামী 7 ডিসেম্বর অনুষ্ঠিত হবে মৃন্ময় মিজানের একক আবৃত্তি অনুষ্ঠান মৃত্যুকে আমি না বলে দিয়েছি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি আবৃত্তি শিল্পী মৃন্ময় মিজান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মৃত্যুকে আমি না বলে দিয়েছি এই শিরোনামে আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে আপনার একক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিঃসন্দেহে এটা ভীষণ রকম ভালো লাগার, এবং জুলাই যেহেতু শোকের মাস, সুতরাং সেই জায়গা থেকে একটা খারাপ লাগার বিষয়ও আছে। আবার ভালো লাগার আরও একটি বিষয়, এটা আপনার প্রথম একক আবৃত্তি অনুষ্ঠান। সব কিছু মিলিয়ে কেমন লাগছে? সব কিছু মিলিয়ে আসলে আমরা এখন একটা আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, জুলাই বিপ্লবের কারণে একটা ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ পুরোপুরি যায়নি। তো আমি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, আমার আন্দোলনটা সংস্কৃতিকে নিয়ে। আমরা এর মধ্যে একটা সংগঠনও দাঁড় করিয়েছি জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রাখার জন্যে। সংগঠনের নাম হচ্ছে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য। আমরা এর মধ্যে বেশ কিছু প্রোগ্রাম করেছি, মানববন্ধন করেছি, সেমিনার করেছি। তো ডিসেম্বরে আমাদের ওই সংগঠনের পক্ষ থেকে 3 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব আছে। আর এটা হচ্ছে আমার যে ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান আছে, আবৃত্তি বিশ্বজ্ঞানালয়, সেখান থেকে আমরা করছি আমার একক আবৃত্তি অনুষ্ঠান। তো ডিসেম্বর জুড়ে তো আমরা বিজয়ের কবিতা পড়ব। এই কবিতাটা আমরা, এই অনুষ্ঠানটা আমরা করছি জুলাইকে স্মরণ করে। আচ্ছা, যে জুলাই বিপ্লবের 4 মাস পূর্তি হচ্ছে, পূর্তিকে স্মরণ করে আমরা 4 মাসে প্রতি মাসের জন্য 10টা করে 40টা কবিতা আবৃত্তি করার ইচ্ছা আছে ওই দিন। তো সব কিছু মিলে বেশ ভালো লাগছে আর কি। দেখি এখন অনুষ্ঠানটা কেমন হয় তার উপর নির্ভর করবে। মানে শ্রোতা দর্শক যারা আসবেন তাদের থেকে সাড়া কেমন পাবেন, এটা কিন্তু একটা বড় বিষয়। বলছিলেন যে 40টা কবিতা নিয়ে, তো 40টা কবিতা বাছাই করতে তো নিশ্চয়ই কিছুটা সময় দিতে হয়েছে বা ভাবতে হয়েছে। কোন বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন? প্রাধান্য অবশ্যই জুলাইকেই দেওয়া হয়েছে। আর যেহেতু আমরা 15 বছরের একটা অশুভ সময় পার করে এসেছি, সেই সময়টাকেও
প্রতিনিধিত্ব করে এমন কবিতা রাখা হয়েছে। সব কবিতাই যে এই সময় লেখা হয়েছে তা না, আচ্ছা আগেরও কিছু কবিতা আছে যেগুলো এই অশুভ সময়টাকে প্রতিনিধিত্ব করছে, সেরকম কিছু কবিতা রাখা হয়েছে। আবার সময় যতই খারাপ যাক বা ভালো যাক, মানুষের জীবনে নানান বোধ কাজ করে, প্রেমের অবশ্যই। বোধ কাজ করে, দেশপ্রেমের বোধ কাজ করে, দ্রোহের বোধ কাজ করে, মানে এক একটা সবকিছু সময় মিলিয়ে। আসলে জীবন বোধটা এক এক রকম ভাবে ধরা এক এক দেয়। রকম, হ্যাঁ। তো এখানে আমি যেই শিরোনামটা অনুষ্ঠানের, মৃত্যুকে আমি না বলে দিয়েছি, এটা মূলত একটা কাব্যগ্রন্থের নাম। কাব্যগ্রন্থটা বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে প্রকাশিত হবে করছে। তো সেখান থেকে এই কবিতাগুলো অধিকাংশই অনলাইনে পাবলিশড আর কি। তো আচ্ছা। সেখান থেকে আমরা দেখেছি অনেকে পড়েছে, আমিও পড়েছি। বিশেষ করে একটা কবিতা আছে, আমি তোমার শহরে আসছি। এই কবিতাটা বেশ সাড়া জাগিয়েছে, অনেকেই পড়েছে। এটাও এই কাব্যগ্রন্থের মধ্যে আছে। বিশেষ করে একেবারে জুলাই বিপ্লবের পর কয়েকটা কবিতা লেখা হয়েছে, যেটা যেমন আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে জি, জি। আছে, এটা মানে একেবারে নতুন কবিতা। হ্যাঁ একেবারে এই আবু সাইদের মৃত্যুর পরেই আর কি কবিতাটা লেখা। তারপরে বিপ্লবের পরেই দেখা গেছে যে অনেকে বিপ্লব ভুলে যাচ্ছে, এরকম প্রেক্ষিতে লেখা, বা শিল্পকলায় যে বিষয়গুলো ঘটলো সেটা নিয়ে লেখা কবিতা। তো এই কবিতাগুলো আছে। আবার বিগত 15 বছরের দুঃসময়ের প্রতিনিধিত্ব করছে, এরকম বেশ কিছু কবিতা আছে। সব মিলে প্রায় 8-10টা কবিতাই কাব্যগ্রন্থ থেকে থাকছে। আর এর বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমেদ, তারপরে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল হাসান, এরকম অনেক প্রথিতযশা কবিদেরও কবিতা রাখছি আর কি এখানে। না মানে প্রত্যেকটা কবিতায় আসলে জুলাই বিপ্লবকে প্রতিনিধিত্ব করবে এরকম কবিতাগুলোই মূলত আপনি বাছাই করেছেন। সেটা নতুন হতে পারে বা পুরাতন হতে পারে। 40টা কবিতার মধ্যে থেকে একটি কবিতা কি আমরা এখন শুনবো? আচ্ছা, আমি প্রথমেই আমার খুবই প্রিয় একজন কবি আবুল হাসান, তার একটা কবিতা একটু পড়ি। শুনি। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই, সুধীবৃন্দ ক্ষান্ত হন, গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে, শত্রুতায় কি লাভ বলুন, আধিপত্যে এত লোভ। পত্রিকা তো কেবলই আপনাদের ক্ষয়ক্ষতি, ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর। মানুষ চাঁদে গেল, আমি ভালোবাসা পেলুম। পৃথিবীতে তবু হানাহানি থামল না, পৃথিবীতে তবু আমার মতন কেউ রাত জেগে নুলু ভিখিরির গান, দারিদ্র্যের এত অভিমান দেখল না। আমাদের জীবনের অর্ধেক সময় তো আমরা সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম। সুধীবৃন্দ, তবু জীবনে কয়বার বলুন তো আমরা আমাদের কাছে বলতে পেরেছি, ভালো আছি, খুব ভালো আছি। বাহ। প্রথম কোন কবিতাটি দিয়ে শুরু করবেন 7 তারিখে? প্রথম শুরু করব আমার যেটা চিন্তা ভাবনা, যে আমরা যারা আবৃত্তি চর্চা করি, আমাদের কেমন যেন একটা ট্যাবু হয়ে গেছে যে আমরা ইসলাম মুসলিমদের যে সংস্কৃতি, এটাকে আমরা একটু একপাশে সরে রাখি। আমিও এতদিন চর্চা করছি, অবহেলার একটা দৃষ্টিকোণ আছে। একটা ইয়ে থাকে আর কি, যেহেতু আমরা সংস্কৃতি চর্চাকে একটু ধর্ম থেকে আলাদা করে দেখার চেষ্টা করি। তো এই কারণে ওই এটা ভাঙার জন্য আমার চিন্তা হচ্ছে একটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা একটা কবিতা দিয়ে আমি শুরু করব, এরকম একটা চিন্তা। আর এরপরই আমরা একজন শহীদের বাবাকে দিয়ে এটার উদ্বোধন করার একটা চিন্তা ভাবনা আছে। তারপর আমরা মূল প্রোডাকশনে শুরু। এটি শিরোনাম হচ্ছে মৃত্যুকে আমি না বলে দিয়েছি। এটা তো একটা কবিতার শিরোনাম। তো এখানে তো যেহেতু 40টি কবিতা আছে, 40টি কবিতার মধ্যে এই শিরোনামটাকেই আপনি কেন বেছে নিলেন? মানে ওই শিরোনামটা হচ্ছে বইয়ের শিরোনাম। আচ্ছা। এবং এই যে মৃত্যুকে না বলে দিয়েছি, মূলত এটা এক ধরনের বৈপ্লবিক কথা। হ্যাঁ, এখানে যে বক্তব্য যেটা, যে বিজয়ের আগে আমার মৃত্যু যাতে না হয়। হ্যাঁ, এরকম যেই আমার মানে খুব আকর্ষণ করেছিল যেই কবিতাটা, সেখানে হচ্ছে ফিলিস্তিনি একজন মুজাহিদ, যার পা নাই, সে হুইল চেয়ারে বসে এরকম ঘুরিয়ে পাথর নিক্ষেপ করছে, ওই ছবিটা সহ কবিতাটা ছিল। সেই কবিতাটার শিরোনাম ছিল মৃত্যুকে আমি না বলে দিয়েছি। মানে আমার বিজয়ের আগে যাতে আমার মৃত্যু না হয়, বিজয় হওয়ার পরে মৃত্যু হোক, এরকম একটা চিন্তা ছিল তার।
আর আমারও আগের থেকেই চিন্তা ছিল যে এই ফ্যাসিবাদের পতনের আগে যাতে আমাদের মৃত্যু না হয়, সেরকম একটা চিন্তা ভাবনা ছিল। আর কবিতাগুলোর মধ্যে ওইভাবে রাখা আছে, যেমন মৃত্যুর প্রসঙ্গ এসেছে, বা যেমন আহসান হাবিবের একটা কবিতা আছে যে আমাকে তুমি পাবে না মৃত্তিকার গহ্বরে, হ্যাঁ, মানে আমাকে তুমি মাটির মধ্যে পাবে না। সবকিছুর মধ্যে একটা মেলবন্ধন আছে। হ্যাঁ, একটা মানে সে এখানে বলা হচ্ছে যে আমাকে তুমি জীবনের মধ্যে পাবা, মৃত্যুর মধ্যে পাবা না, এরকম কিছু বিষয় আছে। জি, এই কারণে এই শিরোনামটা বাছাই করে। আপনি হয়তো কখনো ভাবেননি, আপনি তো অনেকদিন আগে থেকেই চিন্তা করছিলেন নিজের একক আবৃত্তি অনুষ্ঠান করার, কিন্তু এভাবে যে আসলে প্রথম একক আবৃত্তি অনুষ্ঠান করবেন সেটা তো নিশ্চয়ই কখনো না, ভাবেননি। এরকম প্ল্যান ছিল না। এইটাও মাত্র যে জাস্ট সপ্তাহ 3 আগে হঠাৎ করে আমাদের এই যে গত পহেলা অগ্রহায়ণে আমরা একটা প্রোগ্রাম করলাম। পহেলা অগ্রহায়ণে আমাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে বাংলার আদি নববর্ষ। মানে পহেলা অগ্রহায়ণে সবাই নবান্ন উৎসব করে, তো নবান্ন উৎসবটা ছিল আসলে আমাদের আদি নববর্ষ উৎসব। এরপরে আমাদের বিজয় উৎসব। তো বিজয় উৎসবের দায়িত্বটা আমরা যেহেতু নতুন সংগঠন করছি, এতদিন 3 মাস আমি সামনে থেকে ইয়ে করেছি, আরও অনেকেই আছে, তাদেরকেও তো একটু সুযোগ দেওয়ার বিষয় আছে, তাদের কার কেমন সক্ষমতা আছে সেটাও দেখার বিষয় আছে। এই জন্য বিজয় উৎসবটা তাদের হাতে ছেড়ে দিলাম যে আপনারা করেন। আর তখন আমার মাথায় আসলো যে সাংগঠনিক কাজ তো করছে, আমার ব্যক্তিগত চর্চা কোথায়? জি, হ্যাঁ। আর এর আগে প্রায় 100টা কবিতা নিয়ে আমার একটা একক করার প্ল্যান ছিল। তো চিন্তা করলাম যে তাহলে কবিতা তো তৈরি আছে, অনেক কবিতা তৈরি আছে, ওখান থেকে বাছাই করে একটা করি। তারপর সেখান থেকে বাছাই করতে গিয়ে মনে হলো যে না, এই সময়টাকে ধরি, জুলাইটাকে ধরি। জুলাইকে ধরতে গিয়ে দেখলাম যে এই কাব্যগ্রন্থের কবিতা বেশি চলে আসছে। তখন চিন্তা করলাম যে এই মানে সময়ের জন্য প্রাসঙ্গিক হয়ে যায়। একটু যদি জানতে চাই আপনার কাছে, যে কবিতা শিখছেন আপনি অনেক আগে থেকে এবং কবিতা চর্চার সাথে আছেন প্রায় 30 বছর তো হবেই, তো শুরুটা কিভাবে হয়েছিল বা কোথায় থেকে আপনি নিজে কবিতা আবৃত্তি করা শিখেছেন? আচ্ছা, এটা হচ্ছে আমি তখন মাদ্রাসায় পড়ি, আমি মাদ্রাসা থেকে এসেছি পিরোজপুরে। তো আমাদের মাদ্রাসার ছেলেরা দেখলাম যে একটা প্রতিযোগিতায় যাচ্ছে, কেউ গানে যাচ্ছে, কেউ এটাকে কি বলে আবৃত্তিতে যাচ্ছে, কেউ দাবায় যাচ্ছে। তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমি অংশগ্রহণ করতে পারবো কিনা। বললেন হ্যাঁ পারবা। ওইটা ছিল মূলত খেলাঘর আসরের, হিল্লোল খেলাঘর আসর ছিল পিরোজপুরে, ওদের একটা প্রতিযোগিতা। তা আমি দেখলাম যে আমি দাবা পারি আর গান পারি না, তো কবিতা আবৃত্তি করতে পারবো। তো ওদের একটা কবিতা ছিল আসাদের শার্ট, শামসুর রহমানের আসাদের শার্ট কবিতাটা আবৃত্তি করলাম আর দাবায় অংশগ্রহণ করলাম। এই দিয়ে মূলত আমার আবৃত্তিটা শুরু। পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতাগুলোতে আবৃত্তিতে কম্পিটিশনে অংশগ্রহণ করতাম। আর ইন্টারে যখন উঠি, মানে আলেম যেটাকে বলে, সেখানে আমি আমাদের একজন বাংলা শিক্ষক পেলাম, উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা, আবু জাফর স্যার। ওনার কাছে কিছু তালিম পেলাম আর কি, যে উনি আমার উচ্চারণের অনেক সমস্যা ছিল, উচ্চারণের ত্রুটি কিছু ধরিয়ে দিল। আবার স্যারের কাছে আমরা একটা নাটকেও অভিনয় করেছি। ওই সময় যে বসনিয়ার যে গণহত্যা চলছিল, সেই সময় রক্তাক্ত বসনিয়া নামে স্যার একটা নাটক করেছিলেন, লিখেছিলেন, সেখানেও আমি অভিনয় করি এবং ওটা খুব প্রশংসিত হয়। তো আমার ইচ্ছা ছিল ঢাকায় এসে আমি কোনো একটা নাটকের দলের সাথে যোগ দিই। তো এইদিকে আবার পড়াশোনার প্রতিও একটা ইয়ে ছিল, যে ভালো রেজাল্ট করবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল, যে কারণে নাটকের দলে আর যোগ দিইনি। কারণ নাটকের দলে প্রতি সন্ধ্যায় রিহার্সেল করতে হতো তখন। দেখলাম যে আবৃত্তিতে সময় কম দেওয়া লাগে, সপ্তাহে 1 দিন কি 2 দিন এরকম দিলে হয়। এই কারণে আবৃত্তিতে ঢুকলাম এবং এটা আমরা হচ্ছে 98 সালে আমরা বেশ কয়েকজন মিলে একটা সংগঠন দাঁড় করাই, এটার নাম ছিল আবৃত্তি একাডেমি। ওটার সাথে প্রায় 25 বছর যুক্ত ছিলাম। আচ্ছা, তাও তো অনেকগুলো বছর। হ্যাঁ, ওর সাথেই ছিলাম। সে দেখি যে আসলে সাংগঠনিক চর্চার কিছু সীমাবদ্ধতা থাকে, একটা আবর্তের মধ্যেই থাকে, ওখান থেকে আসলে বের হওয়া যায় না। আর আমাদের সাংগঠনিক চর্চাগুলো করতে গিয়ে এই শিল্পটাকে যে এগিয়ে নিব, সেই কাজগুলো করার জন্যে সবার যে সংঘবদ্ধ চেষ্টা, সেটা আমার কাছে কিছুটা মনে হলো যে আসলে কাজগুলো আগাচ্ছে না, যে কারণে আমি ওই চেষ্টা থেকে, ওই যে প্যাটার্ন, সেখান থেকে বের হয়ে সম্পূর্ণ আলাদাভাবে একটা প্রতিষ্ঠান করলাম, আবৃত্তি বিশ্বজ্ঞানালয়। এটা আমরা জাস্ট আবৃত্তিতে প্রথম স্নাতক বা স্নাতকোত্তর এটা যে করা যায়, সেটা প্রথম আপনি চিন্তা করেছেন বা ভেবেছেন, সেই বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আর একটি কবিতা শুনি। আচ্ছা,
এবার একটা কবিতা পড়ি, এটাও সেই আমাদের যে সময়টাকে ধরার জন্যে এ করছে সেই সময়ের সাথে যায়। জীবনানন্দ দাশের কবিতা অদ্ভুত আঁধার এক। অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। লেখালেখির মধ্যে তো আপনি গল্প, উপন্যাস, কবিতা সবকিছুই লেখা হয়। এখন পর্যন্ত কতগুলো বই প্রকাশিত হয়েছে? আমার দুটো উপন্যাস বের হয়েছে, একটা হচ্ছে ভাঙনের নেই পারাপার, আর একটা হচ্ছে নীলডুমুরের খেয়া। মানে কাব্যগ্রন্থ কেন প্রকাশ করেনি? কারণ আপনি এতগুলো বছর ধরে আসলে কবিতার সাথে যুক্ত আছেন, সুতরাং কাব্যগ্রন্থের বিষয়টি তো এসেই যায়। আসলে লেখালেখির শুরুটা যদিও কবিতা দিয়েই হয় মানুষের, বিশেষ করে আমাদের, কিন্তু আমি একটা সময় পরে বুঝতে পারি যে আসলে আমার শক্তিশালী জায়গাটা হচ্ছে কথা সাহিত্য। আচ্ছা, কবিতায় এখনো অতটা স্বচ্ছন্দ না, বা যেরকম মনে করি যে কবিতা এরকম হওয়া উচিত সেরকম হয় না। কিন্তু তারপরও আবেগের কারণে কোনো ঘটনার প্রেক্ষিতে মাঝে মাঝে লিখি, যেগুলো কবিতা হয় কিন্তু মনোপুত হয় না। আচ্ছা, যে কারণে এখনো কবিতার বই বের করার ওইভাবে চিন্তাটা নাই। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে কবিতায় আপনি স্নাতক এবং স্নাতকোত্তর করা যেটা আপনি প্রথম ভেবেছেন, সেটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে? কারণ সার্টিফিকেশনের জায়গাটা তো আসলে এখনো সেভাবে গ্রহণযোগ্যতা পায় না। এখানে ওই যে একটা কথা আছে না যে 8 মণ ঘিও হবে না, রাধাও নাচবে না, কিন্তু আমার তো রাধার নাচ দরকার। জি, ঠিক আছে, আমার যদি এখন অনুমতি নিতে হয়, হ্যাঁ, একটা বিশ্ববিদ্যালয়ের সাথে অথবা একটা বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে তাদেরকে যদি বলি যে আপনারা একটা কোর্স চালু করেন, তার জন্য যেই হ্যাপা, মানে এই যে লাল ফিতার দৌরত্ব, এগুলো করতে গিয়ে আর শিল্পী সুলভ যে মনটা থাকে সেটা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। এই কারণে আমি শুরু করেছি যে একটা কোর্স যদি আমি অনার্স কোর্স করি আবৃত্তির জন্য, তাহলে কোন কোন বিষয়গুলো পড়ানো দরকার, আচ্ছা, মানে সেই চিন্তা থেকে আমি সিলেবাসটা করেছি। স্নাতকোত্তরে কি কি পড়ানো দরকার সেইভাবে আমি সিলেবাসটা করেছি, করে পরীক্ষামূলকভাবে আমি পড়াচ্ছি, কোর্সগুলো করাচ্ছি। যারা করে তাদেরকে বলি যে এটা কিন্তু কোনো সার্টিফিকেশন নাই, কোনো স্বীকৃতি নাই, তোমরা করলে এইভাবেই করতে হবে। জাস্ট একটা আইডিয়া পেলাম। আর 4 বছর ধরে আসলে ধৈর্য থাকবে না, যেহেতু সার্টিফিকেশন নাই, এই কারণে 4 বছর ধরেও করাই না, আমি 4 প্রান্তিকে করাই। এক প্রান্তিক হচ্ছে 3 মাস করে, 4 প্রান্তিক 1 বছরে। ওদেরকে একটু ধারণা দেই, হয়তো যেমন 1 বছরের একটি কোর্স, এক বছরে করাই। হয়তো দেখা গেল জীবনানন্দের কবিতা আছে একটা কোর্সে, জীবনানন্দের কবিতা। এখন জীবনানন্দের টোটাল কবিতা সম্পর্কে তাকে ধারণা দেয়া বা আবৃত্তি ধারণা দেয়া, এটার জন্য আসলেই 1 বছর অনেক কম সময়, কিন্তু আমরা সেখানে 3 মাসে, তো এইখানে তাকে হয়তো 3-4টা কবিতার বেশি তাকে পড়ানো সম্ভব হয় না। এইভাবে আর কি এইটা করে, যেমন প্রথম কোর্সটা যখন করিয়েছি, করানোর পর দ্বিতীয় কোর্সটা যখন করতে যাই, তখন মনে হলো যে কিছু কিছু কোর্স দরকার নেই, আচ্ছা, বাদ গিয়েছে, আবার কিছু কিছু কোর্স দরকার, হ্যাঁ, মানে সংযোজন বা বিয়োজনের মাধ্যমে এখনো ওই পরীক্ষামূলক অবস্থায় আছে, যাতে পরবর্তীতে কোনো বিশ্ববিদ্যালয় যদি এই সাবজেক্টটা খুলতে চায়, আবৃত্তির যদি স্নাতক খুলতে চায়, তাহলে হয়তো সেখানে হেল্প করতে পারবো। জি, অথবা আমরাও দু একটা বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলেছি, তারা যদি আগ্রহ দেখায়, এমনিতে আগ্রহের মধ্যে আছে, কিন্তু আগ্রহের মধ্যে থাকলে তো হয় না, কাগজে কলমে এগিয়ে নিতে হয়। তারা যদি ওইভাবে, কিন্তু কাউকে না কাউকে তো আসলে উদ্যোগটা নিতে হবে, এবং সেই উদ্যোগ যে আপনি নিয়েছেন সেটা তো অনেক বড় একটা অনুপ্রেরণার এবং একই জায়গাতে প্রত্যেকের কাছে আদর্শের। ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার সমগ্র শুভ কাজের জন্য শুভ প্রত্যাশা রইল। সবশেষে আরও একটি কবিতা শুনবো আপনার কণ্ঠে, কোনটি শোনাবেন? আচ্ছা, আমি এই সময়ের সাথে যায় আসলে সবই তো সেরকম কবিতাটা একটু দীর্ঘ, আমি দীর্ঘ পড়ছি না, একটু অংশ পড়ছি। আপনারা মানে বাংলাদেশকে যেভাবে দীর্ঘদিন ভারত কবজা করে রেখেছিল একটা রেজিমের মাধ্যমে, তেমনি আরেকটা অংশকে দীর্ঘদিন কবজা করে রেখেছে, সেটা নিয়ে বিরোধ চলছে কাশ্মীর নিয়ে। তো কাশ্মীর নিয়ে আল মাহমুদের লেখা একটা কবিতা,
তার একটু অংশ পড়ছি। মানবিক বৃত্তির যা কিছু প্রাপণীয় কিনে নিতে হবে রক্তের দামে, যেমন কিনে নেয় মানুষের গুলিবিদ্ধ বুক সন্তানের স্বাধীনতা, গ্রামগুলোর সম্ভ্রম। ভূস্বর্গে আগুন জ্বলছে, আর আমাকে কে যেন চোখ বেঁধে নিয়ে যাচ্ছে বদ্ধভূমির দিকে। তবুও কি অদম্য মানুষের স্বাধীনতার গান। স্বাধীনতা শব্দটি পারতপক্ষে এখন আর উচ্চার্য নয়। স্বাধীনতা এক উপত্যকাবাসীর ফিনকি দেওয়া রক্তের চিৎকার। লেকের ভেতর প্রতিটি নৌকোয় এখন গুঞ্জরিত হচ্ছে কাশ্মীর। মনে হয় প্রতিটি বিষণ্ণ মুখে উদ্গীরণ করতে পারে বুলেট। প্রতিটি যুবতীর বক্ষ সুষমায় লুকিয়ে আছে বিস্ফোরক। প্রতিটি কিশোরীর ইজ্জতের উপর এখন রোপিত আছে স্বাধীনতার পতাকা। অত্যাচারীর প্রতিটি রোমকূপ এখন আজাদির রক্তে সিক্ত। স্বাধীনতা এখন হাত বাড়িয়ে দেয়া ইতিহাস, কিংবা ইতিহাস এখন অপেক্ষমান কাশ্মীর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।